Assalamu alaikum everyone and welcome to Bashundhara A4 Paper Presents Acing IELTS. আমি হাসান মাহমুদ আছি আপনাদের সাথে আর আজকে আমি কথা বলবো IELTS লিসনিং টেস্ট পার্ট 4 নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি IELTS লিসনিং টেস্ট নিয়ে কথা বলেছি, লিসনিং টেস্টের বিভিন্ন পার্ট নিয়ে কথা বলেছি। আজকের ব্যতিক্রম হচ্ছে না, আজকে ফোকাসের বিষয় হচ্ছে IELTS লিসনিং টেস্ট পার্ট 4। পার্ট 4-এ যে অডিও ফরম্যাটটি থাকে সেটি হচ্ছে একটি মনোলগ, তার মানে এখানে একজন বক্তা থাকে আর এই মনোলগটি হয়ে থাকে সাধারণত একটি একাডেমিক সাবজেক্টের উপর। যেমন ধরে নেওয়া যাক একটি ইউনিভার্সিটি লেকচার। আজকে আমরা পার্ট 4-এ কিছু কোয়েশ্চেন সলভ করব, সাথে সাথে দেখে নিব কিভাবে কি করতে হয়। স্ক্রিনে লিসনিং টেস্ট পার্ট 4-এর কিছু কোয়েশ্চেনস আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি পার্ট 4-এ 10টি কোয়েশ্চেনস থাকে। শুধুমাত্র পার্ট 4-এ লিসনিং টেস্টের যতগুলো পার্ট আছে সবগুলো পার্টে 10টি করে কোয়েশ্চেনস থাকে। সো পার্ট 4-এ যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে কোয়েশ্চেনস 31 to 40। আজকে আমরা পার্ট 4-এর কিছু কোয়েশ্চেন সলভ করব। প্রথমে বরাবরের মতোই যে কাজটি করব, আমরা রিকোয়ারমেন্টটি দেখে নিব। এখানে বলা আছে রাইট ওয়ান ওয়ার্ড ফর ইচ আনসার, তার মানে প্রতিটি আনসারের ক্ষেত্রে আমাকে একটি মাত্র ওয়ার্ড লিখতে হচ্ছে। একটির বেশি ওয়ার্ড যদি লিখি সেক্ষেত্রে আনসারটি ভুল হবে। দেখা শেষ। পরবর্তীতে যে কাজটি করব, আমাদের এখানে যে হেডিংটি আছে হেডিংটি ভালোভাবে দেখে নিব। এই হেডিংটি আমাকে একটি আইডিয়া দিবে অডিওটি কি হতে যাচ্ছে বা কি নিয়ে হতে যাচ্ছে। যদিও পার্টটির শুরুর দিকে অডিওতে বলে দেওয়া হবে কোন বিষয় নিয়ে স্পিকার কথা বলবেন, তারপরেও আমরা যদি হেডিংটা করে নিই আরো ভালো আইডিয়া আমরা পাচ্ছি। যেমন এখানে বলা আছে কাইটস মেকিং বাই দ্য মাওরি পিপল অফ নিউজিল্যান্ড, তার মানে বুঝতে পারছি এখানে কাইটস মেকিং নিয়ে কথা হবে। নিউজিল্যান্ডের মাওরি পিপল যে কাইট তৈরি করতেন বা করেন সেই কাইট মেকিং নিয়ে কথা হবে। এরপর একটা সাব হেডিং দেখতে পাচ্ছি মেকিং অ্যান অ্যাপিয়ারেন্স অফ দ্য কাইটস। প্রথম যে বুলেট পয়েন্টটি আছে সেখানে বলা আছে দ্য প্রিস্টস হু মেড দ্য কাইটস হ্যাড রুলস ফর সাইজ এন্ড স্কেল, তার মানে যে প্রিস্টরা এই ঘুড়িগুলো তৈরি করতেন তাদের কিছু রুলস ছিল সাইজ এবং স্কেল নিয়ে। সো দ্যাটস আ থিং। এর পরের বুলেট পয়েন্টটিতে আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে ড্যাশ ওয়াজ নট অ্যালাউড ডিউরিং আ কাইটস প্রিপারেশন, তার মানে কোন একটা কিছু অ্যালাউড ছিল না। ড্যাশ ওয়াজন্ট অ্যালাউড ডিউরিং আ কাইটস প্রিপারেশন, যে কাইটের প্রিপারেশনের সময় কোন একটা কিছু অ্যালাউড ছিল না। এখন আমি একটু প্যারাফ্রেজ করে নিতে পারি। নট অ্যালাউড মিনস ফরবিডেন অর রেস্ট্রিক্টেড। ধরে নেওয়া যাক গসিপিং বা গসিপ করাটা কাইট প্রিপারেশনের সময় অ্যালাউড ছিল না। আই ক্যান সে গসিপিং ওয়াজন্ট অ্যালাউড অথবা গসিপিং ওয়াজ ফরবিডেন ডিউরিং আ কাইটস প্রিপারেশন। আমরা যে কাজটি করতে পারি, আমরা জাস্ট একটা প্যারাফ্রেজ করে আইডিয়া করে নিতে পারি এখানে কি বলতে পারে বা অন্য কোন ওয়ার্ড বা ফ্রেজ তারা ব্যবহার করতে পারে। এর পরবর্তী যে সাবহেডিংটি আছে সেটা হচ্ছে কাইটস। প্রথম বুলেট পয়েন্টটিতে বলা হচ্ছে অফেন রিপ্রেজেন্টেড আ বার্ড, আ গড অর আ ড্যাশ, তার মধ্যে যে কাইটস গুলো ছিল সেই কাইটস গুলো বার্ডকে রিপ্রেজেন্ট করতো অথবা গডকে রিপ্রেজেন্ট করতো অথবা অন্য একটি বিষয়কে রিপ্রেজেন্ট করতো, সেটা আমাকে শুনে বের করতে হবে। অবশ্যই তারা বার্ড এবং গড বলবে এবং সাথে সাথে অন্য যে অপশনটি আছে সেটি তারা বলবে, আমাকে শুনে পিক করতে হবে। পরবর্তী যে বুলেট পয়েন্টটি আছে সেখানে আরেকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে হ্যাড ফ্রেমস, এগুলো ফ্রেম ছিল দ্যাট ওয়ার ডেকোরেটেড উইথ গ্রাসেস এন্ড ড্যাশ, তার মানে কাইটস গুলোর কিছু ফ্রেম ছিল যে ফ্রেম গুলো ডেকোরেট করা হতো গ্রাস দিয়ে এবং অন্য আরেকটি বিষয় দিয়ে। সেই বিষয়টি হচ্ছে আমরা শুনবো, শুনে ক্লিক করব। এর পরের বুলেট পয়েন্টটিতে চলে যায়। এখানে কোয়েশ্চেন নাম্বার 34 দেখতে পাচ্ছি, বলা আছে had a line of noisy dash attached to them, তার মানে এই ঘুড়িগুলোর সাথে নয়েজি কিছু একটা লাইন যুক্ত থাকতো। এখানে লাইন বলা আছে, লাইনের পরিবর্তে হয়তো তারা রো বলতে পারে, হয়তো কিউ বলতে পারে। আই জাস্ট নিড টু পিক দ্য রাইট ওয়ান ফ্রম হিয়ার। লাস্ট বুলেট পয়েন্টে বলা আছে খুবই ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার অর ড্যাশ শেপ, তার মানে এখানে ঘুড়িগুলোর শেপ কিরকম ছিল, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, আর একটা শেপ এখানে দেওয়া নেই, সেই শেপটির কথা শুনে আমাদেরকে বের করতে হবে। আমরা সবগুলো কোয়েশ্চেন দেখে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে অডিওটি শুনে আনসারটা পিক করা। আই হোপ ইউ পিপল আর রেডি, সো let's begin. Well, good morning, everyone. As you know, we've been looking at different kinds of art and craft that were practiced by the Maori people of New Zealand, at least before the Europeans began to arrive in the 18th century. So, the focus of this lecture is kite making, how the kites were made, their appearance, and the purposes they served. Well, let's start with the way they were made. As with other Maori artistic traditions, kite making involved certain rituals. So, firstly, only priests were allowed to fly and handle the largest, most sacred kites. There were rules too, for the size and scale of the kites that the priests had to follow, and during the preparation of both small and large kites,
food was strictly forbidden. In terms of appearance, kites were frequently designed in the image of a native bird or a Maori god, and sometimes, perhaps less often, a well-known hero. You can imagine that when Maori first arrived in the new country, in New Zealand, it may have taken some time to find suitable materials for their kites. But, through trial and error no doubt, they found plants and trees that provided bark and even roots that they could use to make the frames and wings of their kites. And after the frame had been constructed, the kite then had to be decorated. For this, the priests used long grasses, and these, when the kite was in the air, would stream along behind it. They also used a variety of feathers to add colour to their creations. Well, all this meant it was easy to see a kite in the sky, but you could also hear Maori kites. They could be quite noisy indeed, and this was because some priests liked to hang a long row of shells from the kite. You can imagine how they'd rattle and clatter in the wind, how they might completely capture your attention. As I said before, the most common image was probably a bird, and that's the same for other kite-making cultures. But the kites were designed in particular shapes. So, there were kites that were triangular, rectangular, and also shaped like a diamond. And some of them were so large it would actually require several men to operate them. ওকে, আমরা শুনে নিলাম অডিওটি। আশা করি সবগুলো উত্তর আমরা পেয়ে গেছি। চলুন দেখে নেওয়া যাক উত্তরগুলো কি ছিল। কোয়েশ্চন নাম্বার 31 এর উত্তর ছিল ফুড। এখানে তারা বলে দিয়েছিল during the preparation of both small and large kites, food was strictly forbidden. You see, food was strictly forbidden. তার মানে ছোট অথবা বড় যে কোনো কাইট প্রিপারেশনের সময় ফুড স্ট্রিক্টলি ফরবিডেন ছিল। এখানে ছিল নট অ্যালাউড, কিন্তু অডিওতে তারা বলেছে was strictly forbidden. সো আনসারটি হচ্ছে ফুড। এরপরের যে কোয়েশ্চনটি আছে এটা খুব সহজ ছিল। বার্ড, গড এবং আরেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ হিরো, HERO। এখন দেখা যাক কোয়েশ্চন নাম্বার 33 এর আনসারটি কি ছিল। কোয়েশ্চন নাম্বার 33 এর আনসার ছিল ফেদার্স। গ্রাসেস এর সাথে তার ফেদার্স এর ব্যবহার করতো ঘুড়িগুলোকে ডেকোরেট করার জন্য। ডেকোরেশন নিয়ে যে কথাটুকু ছিল এই ওডিওর মধ্যে যদি আমরা একটু দেখি, after the frame had been constructed, the kite then had to be decorated. For this, priests used long grasses, and these, when the kite was in the air, would stream along behind it. They also use a variety of feathers to add color to their creations. You see, they also use a variety of feathers to add color to their creations. So, answer to feathers. এরপরে had a line of noisy dash. আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। had a line of noisy shells. আনসারটি হচ্ছে shells. এইখানে অডিওর যে পার্টটুকুতে আনসার ছিল সেখানে বলে দেওয়া হয়েছিল they could be quite noisy indeed. They could be quite noisy indeed. They means that kites could be quite noisy indeed. And this was because some priests like to hang row of shells. You see, like to hang row of shells. Last one was quite easy. The answer was diamond. So আমরা দেখে নিলাম পার্ট 4 এর কোয়েশ্চেন টাইপগুলো কিরকম হয়ে থাকে বা কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হচ্ছে। সিম্পল একটা বিষয়, আমরা রিকোয়ারমেন্টটি খেয়াল করছি, তারপরে সাথে সাথে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ছি, প্যারাফ্রেজ করে নিলে অনেক ক্ষেত্রে আমাদের জন্য সেটা সহজ হয়ে যায় আনসারটা লোকেট করার। এখানে একটি বিষয় সবসময় আমরা খেয়াল রাখবো যে প্রতিটি বুলেট পয়েন্ট নিয়ে তারা আলোচনা করে, প্রতিটি সাব হেডিং তারা কাজ করে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি বুলেট পয়েন্ট গুলো একটা পর একটা ওডিওর সাথে মিল রেখে সামনের দিকে এগোতে পারি ধারাবাহিকভাবে, প্রশ্নগুলোর আনসার বের করা খুব একটা কঠিন কাজ হবে না। আমরা একই সাথে দুটি বুলেট পয়েন্টের কিওয়ার্ডকে ফোকাস করতে পারি, যাতে করে যদি কোনো কারণে একটি কিওয়ার্ড মিস হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী কিওয়ার্ডকে আমরা পিক করে আনসারটি কাছাকাছি যেতে পারি। আমরা পার্ট 4 এ কিছু কোয়েশ্চেন সলভ করলাম, দেখলাম কিভাবে কি করতে হয়। পার্ট 4 এ যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়া প্রশ্নগুলো পড়ার জন্য। কারণ পার্ট 4 এ 10টি কোয়েশ্চেন্স থাকে, তার সাথে আরও অনেক ইনফরমেশন থাকে, সব কিছু একসাথে 1 মিনিট সময় যেটা দেয়া হয় সেই সময়ের মধ্যে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বাসায় একটা কাজ করতে পারি। প্রথমে পার্ট 4 এর কিছু কোয়েশ্চেন্স না, একটি সেট অফ কোয়েশ্চেন্স নিতে পারি, মানে 10টি কোয়েশ্চেন্স নিতে পারি পার্ট 4 এর। দেখতে পারি এই 10টি কোয়েশ্চেন্স খুব ভালোভাবে পড়তে আমার কতটুকু সময় লাগে। ধরে নিলাম প্রথমবার আমার এই 10টি কোয়েশ্চেন্স পড়তে সময় লাগলো 2 মিনিট।
এখন আমি নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব যে পরবর্তীতে আমি পার্ট 4 এর আরেকটি টেস্টের পার্ট 4 এর 10টি কোয়েশ্চেন্স পড়ব। এখানে আমি 10 সেকেন্ড সময় কম নেওয়ার চেষ্টা করব। তার মানে সেকেন্ড টেস্টটিতে আমি সময় নিচ্ছি 1 মিনিট 50 সেকেন্ড। এইভাবে যদি আমি 5 থেকে 10টি সেট অফ কোয়েশ্চেন সলভ করতে পারি বা পড়তে পারি, দেখা যাবে এই 5 থেকে 10টি টেস্টের কোয়েশ্চেন পড়ার পরে সময়ের সাথে যে আমার যে প্রবলেমটা হচ্ছিল সেটা কেটে যাবে। আরেকটি অভিযোগ আমরা প্রায়ই পাই যে পার্ট 4 এ গিয়ে বক্তার ফ্লুয়েন্সি অনেক বেশি থাকে, মানে স্পিডটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে বোঝার সমস্যা হয়। আর যেহেতু মনোলগ থাকে, একজন বক্তা থাকে, একটানা বলে যেতে থাকে, সেক্ষেত্রে আরও প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা অডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারি। 1.25 বা 1.5 দিয়ে প্র্যাকটিস করে দেখতে পারি। এটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক লাভবান হন। সবশেষে আমরা আরেকটি কাজ করতে পারছি, আমরা 7 দিনের একটি ইন্টেন্সিভ প্ল্যান করে নিতে পারি, যেখানে শুধুমাত্র পার্ট 4 এর কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা কাজ করব, যাতে করে পার্ট 4 এর কোয়েশ্চেন্সগুলোর সাথে আমরা খুব বেশি ফ্যামিলিয়ার হয়ে যেতে পারি এবং অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমরা নিজেরাই সলভ করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। See you again with another video lesson next week.